ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আজকের ভিডিওতে কথা বলবো ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন। কাজেই এই ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন নিয়ে কথা এই কারণের জন্যই বলছি, এটা একটা পপুলার টেকনিক্যাল চার্ট প্যাটার্ন এবং সবথেকে কনফিউশনাল চার্ট প্যাটার্ন। তো সব কিছু বলার আগে যেটা জানা দরকার যে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নের ক্যারেক্টারিস্টিকসটা কী। ফার্স্ট হচ্ছে কি যে এই যে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন আমরা কিভাবে ড্র করতে পারি সেটা আগেই দেখিয়েছি, তবুও জাস্ট বলে দেওয়ার দরকার। সেটা হলো যে কোনো একটা জায়গাতে যদি প্রাইস মুভমেন্ট এরকম জিগজ্যাগ স্টাইলে ঘটে, তাহলে কোনো দুটো ক্যান্ডেল, মিনিমাম দুটো ক্যান্ডেল তার আপার উইক্সগুলোকে যদি যোগ করে দেওয়া যায় আর লোয়ার উইক্সগুলোকে যদি যোগ করে দেওয়া যায়, এখানে কীরকম হয়েছে, এখানে হায়ার লোগুলোকে যোগ করে দেওয়া হয়েছে, এখানে তিনটে পাওয়া গেছে এবং নিচের দিকে টানলে আরও অনেকগুলো পাওয়া যাবে, আর নিচের থেকে লোয়ার হাইগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে, ব্লু লাইনগুলো। তো এইভাবে দেখা যাচ্ছে যে ধীরে 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 এটা কনভার্জ হয়ে আসছে, দুটো লাইন এটা কনভার্জ হয়ে আসছে এবং কোনো একটা সময়ে হয়তোবা এটা কনভার্জ হয়ে যেতে পারে। এইভাবে যদি বাড়িয়ে দেওয়া যায় বা এরকমই চলতে থাকে, তাহলে কোনো সময় এটা কনভার্জ হয়ে যেতেও পারে ততক্ষণ পর্যন্ত। তো ঠিক আছে, তো এর যে ক্যারেক্টারটা সেটা হলো যে স্টকের যে রেঞ্জটা, এখানে চার্টটা দেখলেই বোঝা যাবে যে প্রাইস আপ মুভমেন্ট হচ্ছিল, তারপর প্রাইস ডাউন হয়েছে এবং তারপর প্রাইস মুভ করতে শুরু করেছে। এখন প্রাইসের এই যে মুভমেন্ট, মানে এই লাইন থেকে আপার লাইন পর্যন্ত এই যে মুভমেন্ট, এটাকে আমরা বলছি ব্লু লাইন দিয়ে, এটাকে বলছি প্রাইস রেঞ্জ। এবং ডে বাই ডে, এটা ডে চার্ট দেখানো হচ্ছে এখানে। তো এই ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে যদি এটাকে আমরা সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে প্রাইস রেঞ্জটা কনভার্জ হয়ে আসছে। এই কনভার্জিং প্রাইস রেঞ্জ আমরা দেখতে পাই। যদি এরকম একটা প্যাটার্ন ফর্ম করে তাহলে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন বলতে পারি। তো এটার ইন্ডিকেশনটা কি, এটা সিগন্যালিং করছে যে কনসলিডেশন বিফোর পোটেন্সিয়াল প্রাইস মুভমেন্ট। কোনো একটা পোটেন্সিয়াল প্রাইস মুভমেন্ট এই কারণের জন্য বলছি, কনফিউশনাল প্যাটার্ন আফটার ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন প্রাইস ওপরের দিকে ব্রেকআউট দিতে পারে অথবা নিচের দিকে ব্রেকডাউন হয়ে ঘুরে আসতে পারে। মানে ট্রেন্ড চেঞ্জের একটা সম্ভাবনা আছে, আবার ট্রেন্ড কন্টিনিউয়েশনেরও সম্ভাবনা আছে, আবার কনসলিডেশনেরও সম্ভাবনা রয়েছে। তো বেসিক্যালি এখানে যে একটা প্রাইসের যে একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা গিয়েছিল, এই আপওয়ার্ড মুভমেন্টে একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জে কনসলিডেশন আসছে এবং আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে কি যে কনসলিডেশনের মধ্যে থেকে প্রাইস রেঞ্জটা যেহেতু একটা রেঞ্জ বাউন্ড কন্ডিশনে যাচ্ছে, আস্তে আস্তে কনসলিডেশনটাও আবার আর কনভার্জেন্ট ওয়েতে প্রাইসটা মুভ করছে। এইভাবে কিন্তু এটা চার্ট প্যাটার্নটা ড্র করা হয়। থার্ড হলো গিয়ে যে আপার ট্রেন্ড লাইন ফলোজ অ্যাটলিস্ট 3 লোয়ার হাইস, এখানে তিনটেই দেখানো হয়েছে, আর নিচেও তিনটে হলেই হয়। অ্যান্ড লোয়ার ট্রেন্ড লাইন, এটাকে বলা হচ্ছে আপার ট্রেন্ড লাইন, এটা দুটো হলেই চলে কপি বুক, আর নিচেরটায় তিনটে পাওয়া যায়নি, কপি বুক দুটো পাওয়া গেছে। তো এখানে তিনটে কিন্তু আগে পাওয়া গেছিল, যদি এই লাইনটাকে আমরা কনসিডার করি তাহলে কিন্তু তিনটে
লাইন পাওয়া গিয়েছিল এবং সেখানেও একটা কি বলবো যে একটা ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল, কারণ এখানেও কনভার্জ হয়ে আসছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রাইস কিন্তু এটাকে সাপোর্ট করেনি, নিচের দিকে নেমে গেছে। তো এখানে একটা হিডেন লেভেল ছিল। তো এখানে সমস্ত লেভেলগুলো বাদ দিয়ে যে প্রাইস মুভমেন্টটা লক্ষ্য করা গেছিলো সেই প্রাইস মুভমেন্টটাকে আমরা ধরে একটা ম্যাক্সিমাম রেঞ্জের ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন দেখছি। তো এটাকে যদি আমরা একটা পোল বলে ধরে নিই, তো এখানে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে বলা যেতে পারে। ঠিক আছে, এখানে 3টে বা 2টো কটা ক্যান্ডেল মিনিমাম থাকলে ট্রেন্ড লাইন ড্র করা যেতে পারে, সেটা ফ্যাক্টর নয়। একটু ওপরের দিকে গিয়ে উইক্সগুলোকে কনসিডার করলেই তাহলে কিন্তু অনেক বেশি ক্যান্ডেল এসে যাবে এই রেঞ্জের মধ্যে। তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নের মিনিংটা কি, কেন এটার সিগনিফিক্যান্সটা কি? সিগনিফিক্যান্সটা এটা তো বললামই যে একটা ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন যখন তৈরি হয় তখন কন্টিনিউয়েশন দেখাতে পারে। তার মানে এরকম লেভেলে একটা প্রাইস মুভমেন্টের পর এখানে দেখা যাচ্ছে কি একটা ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। এবার এই প্রাইসটা দেখা যেতে পারে হয়তো বা কোনো একটা জায়গাতে, এরকম কোনো একটা জায়গাতে এখানে আপাতত এখান থেকে নিচের দিকে ফিরে আসবে। তো ফিরে আসার পরে এরকম একটা জায়গাতে কন্টিনিউয়েশন দেখাতে পারে, মানে আপ ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ড, একটু সাময়িক কনসলিডেশন, তারপরে আবার আপ ট্রেন্ড। আদারওয়াইজ আরেকটা কিছু হতে পারে, সেটা হচ্ছে কি যে একটা ডাউন ট্রেন্ডও দেখাতে পারে। মানে এই যে প্রাইসটা এখান থেকে ফিরে আসছে, এখান থেকে যে প্রাইসটা ফিরে আসছে, ফিরে আসবার আস্তে আস্তে এরকম কোনো একটা জায়গাতে আর কনভার্জ না হয়ে এটা নিচের দিকে নেমে চলে আসতে পারে। তো এই রকম ধরনের কিন্তু কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন দেখাতে পারে। এন্ড অফ ট্রেন্ড, মানে এই যে আপওয়ার্ড মুভমেন্টটা লক্ষ্য করা গেছিলো, মানে আপ ট্রেন্ড যেটা দেখাচ্ছিল সেটা এন্ড হয়ে গেল, তারপর নেক্সট নতুন ট্রেন্ড মানে স্টার্টিং নিউ ট্রেন্ড, এটাও দেখাতে পারে। অ্যাকচুয়ালি এই চার্ট প্যাটার্নটা দিয়ে আর কি দেখানো যেতে পারে যে ব্রেকআউট হয়তো দিলে, ব্রেকআউটের পরে আবার কনসলিডেশন এসে গেল, একটা রেঞ্জ বাউন্ড কন্ডিশন এরকম মাঝে মধ্যেই লক্ষ্য করা গেছে। কোনো একটা জায়গায় রেঞ্জ বাউন্ডের পরে প্রাইস আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে, তারপরে আবার ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন হয়েছে, ব্রেকআউট দিয়েছে, তারপরে আবার কনসলিডেশনে চলে গেছে, এরকম ঘটনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন দিয়ে বেসিক্যালি যেটা মানে বোঝানো হয় সেটা হচ্ছে কি যে এখানে ট্রেডাররা অ্যাকুমুলেট করছে, তাহলে প্রাইস ওপরের দিকে নিয়ে যাচ্ছে, অথবা ডিস্ট্রিবিউশন চালু হয়ে গেছে, তখন কিন্তু প্রাইস নিচের দিকে নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই অ্যাকুমুলেশন মানে হচ্ছে যে স্টকগুলোকে অ্যাকুমুলেট করা ভ্যারাইটিস প্রাইসে। তার মানে যেখানে বিগ প্লেয়ার্সরা এন্ট্রি নিচ্ছে, সেই বিগ প্লেয়ার্সরা মার্কেটের গ্যাপ ডাউন গ্যাপ আপ, মানে কত গ্যাপ এখানে মার্ক করা আছে, এই গ্যাপগুলো দেখলেই বোঝা যাবে যে কত বিগ প্লেয়ার্সের এন্ট্রি হয়েছে। ঠিক আছে, তো বিগ প্লেয়ার্সরা যখন মার্কেটে এন্ট্রি নিচ্ছে তারা একটা নির্দিষ্ট এর থেকে বেশি প্রাইসে যেতে চাইছে না, তারা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তাদের স্টক পজিশনটাকে বাড়ানোর চেষ্টা করছে, এটাকে অ্যাকুমুলেশন বলা হচ্ছে। অথবা তাদের স্টক পজিশনটা প্রচুর হয়ে গেছে, সেটাকে কিছুটা খালি করে দিচ্ছে, এরকমও ঘটতে পারে, হয় ডিস্ট্রিবিউশন হচ্ছে অথবা অ্যাকুমুলেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন হতে পারে এটা, অথবা এটা কনসলিডেশন চার্ট প্যাটার্ন হতে পারে, অথবা এন্ড অফ ট্রেন্ড এবং স্টার্টিং নিউ ট্রেন্ড, মানে ট্রেন্ড চেঞ্জিং ইন্ডিকেশনও এটা দেখাতে পারে। তো এই গ্রিন কালারের যেটা, সেই ফ্ল্যাগটার আপ ট্রেন্ডের যে লাইনটা সেটা নিচের দিকে ছিল, ডাউন লাইন যেটা নিচের সেটা কিন্তু ওপরের দিকে ছিল। তো এখানে প্রাইস প্রাইমারিলি এটা ডাউনে গেছে, তারপরে উপরের দিকে আবার গেছে। তো একবার ব্রেক দিয়ে দেওয়ার পর এই লাইনের ভ্যালিডিটি আর কিছু থাকে না। আমি জাস্ট ট্রায়াঙ্গুলার প্যাটার্নটা দেখানোর জন্য এখানে লাইনগুলোকে বাড়িয়েছি। এই যে নিচের লাইনটা, তার যে কাজ সেটা এখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো মানে নিচের দিকে ওপরের দিকে যে কোনো দিকে, অথবা সরাসরি এইটা যেমন একদম সিমেট্রিক্যাল,
সিমেট্রিক্যাল ট্রিঅ্যাঙ্গেল দেখা যেতে পারে, অথবা অ্যাসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল, অথবা অ্যাসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেলটা এইরকম হয়, এটাও ওপরের দিকে যাচ্ছে, এটাও ওপরের দিকে যাচ্ছে। অ্যাসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল এখানে একটা তৈরি হবার সম্ভাবনা ছিল, আমি জাস্ট একটু এঁকে দেখিয়ে দিচ্ছি। অ্যাসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল এইখানে একটা দেখিয়েছিল আগেই, এটা একটা অ্যাসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল, ঠিক আছে। জাস্ট 1 মিনিট, এখানে একটা অ্যাসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল দেখিয়ে দিয়েছিল। এটাও কিন্তু প্রাইস রেঞ্জটা কিন্তু আস্তে আস্তে কনভার্জ হয়ে আসছে, ঠিক আছে। এইটা ডিসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল, এই গ্রিন কালারের যে ট্রিঅ্যাঙ্গেলটা, এটা ডিসেন্ডিং ট্রিঅ্যাঙ্গেল। আর এখন যে বড় ট্রিঅ্যাঙ্গেলটা, সেই ট্রিঅ্যাঙ্গেলটা কিন্তু কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হিসাবেই, কন্টিনিউয়াস নয়, এটাকে আমরা বলছি কি যে এটা সিমেট্রিক্যাল ট্রিঅ্যাঙ্গেল, ঠিক আছে। তো এগুলো কিন্তু একই রকম। আর ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন আবার ওয়েজ বা পিনেন্টস প্যাটার্ন বলে যেগুলো ধরা হয়, ঠিক সেই সেম টাইপের জিনিস, মানে নতুন কিছু এর মধ্যে নেই। তো দেখতে খুব সোজা, মার্কিং করতে সোজা এবং ড্র করতেও সোজা, কিন্তু কনফিউশনাল হচ্ছে যে প্রাইস রেঞ্জ আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তাহলে ট্রেড কিভাবে নেওয়া যেতে পারে। ট্রেড নেওয়া অ্যাকচুয়ালি এখানে ট্রেড তো নেওয়া যায় না, কেউ যদি রেঞ্জ বাউন্ডে ট্রেড নিতে পারে তাহলে নেওয়া যেতে পারে, কিন্তু যত দিন এগিয়ে যায় তত কিন্তু মানে এর লোয়ার বাউন্ডারিতে যখন আসবে, একদম লোয়ার বাউন্ডারি থেকে ওপরের যে লিমিট, সেই লিমিট পর্যন্ত টার্গেট রেখে ছোট ছোট প্রফিট বুক করা যেতে পারে। ওপরের লাইন থেকে নিচে সেল অর্ডার জেনারেট করা যেতে পারে, আবার নিচের লাইন থেকে ওপরে বাই অর্ডার প্লেস করা যেতে পারে, মানে এইখানে এন্ট্রি হলে ওপরের দিকে টার্গেট হতে পারে। এইভাবে কিন্তু করা যেতে পারে ছোট ছোট ট্রেডিংয়ের মাধ্যমে। তো এটাকে ব্যবহার আমরা করি যে মার্কেটের সেন্টিমেন্টটা কি সেটাকে আইডেন্টিফাই করার জন্য ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নটাকে আমরা ব্যবহার করতে পারি, বা কোথায় ট্রেন্ড অপরচুনিটিসগুলো তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি যখন ব্রেকআউট হলো তখন কি ট্রেন্ড অপরচুনিটি তৈরি হবে, বা একদম ডিপ লেভেলে, যেমন এই জায়গাতে যদি আমরা এই চার্ট প্যাটার্নটাকে ধরি, আগের চার্ট প্যাটার্নটা, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছিল, এটাকে কিন্তু এখানে ব্রেকডাউন করে আসছে এবং এটা কনফার্মেশন দিয়েছে। সেকেন্ড টাইম এটাকে কি করেছে, এখানে নিচের দিকে প্রাইসটা নেমেছে, প্রাইস নামবার পর আবার উপরে উঠেছিল, আবার নিচের দিকে নেমেছে, এবং এই বারবার ধরে অনেক কটা ক্যান্ডেল জুড়ে এখানে একটা কনসলিডেশন ফেজ তৈরি করেছে, কিন্তু তার প্রেসারটা কিন্তু নিচের দিকে। তো নিচের দিকে গিয়ে এখানে কিন্তু সে ব্রেকডাউন দেখিয়েছে এবং বড় মাপের একটা সেল জেনারেট করেছে। এখন সেল জেনারেট করবার পর তারপরেই কিন্তু এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটাকে আমরা রিভার্সাল ক্যান্ডেল বলেই বলি। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে গ্রিন কালারের, এটাকে আমরা রিভার্সাল ক্যান্ডেল, বা তারপরের ক্যান্ডেলটাকেও রিভার্সাল ক্যান্ডেল বলে বলি। তো এই রকম যদি প্রাইস অ্যাকশানে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, তাহলে এখানে ডিপে যদি এন্ট্রি নেওয়া যায়, তাহলে আপার বাউন্ডারি লিমিটে, যে যদি ধরে নেওয়া যায় এখন এই বাউন্ডারিটাকে যদি ধরে নেওয়া যায়, তাহলে একদম জাস্ট সেই প্রাইসে গিয়েই বা তার কাছে পিঠের প্রাইসে গিয়ে কিন্তু প্রাইসটা সাপোর্ট নিয়েছে এবং এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে প্রাইস আবার নিচের দিকে ঘুরে আসার একটা টেন্ডেন্সি তৈরি করেছে। এইভাবে কিন্তু আমরা এটাকে ট্রেন্ডে যে সেন্টিমেন্ট এবং ট্রেড অপরচুনিটি, এগুলোকে আমরা খুঁজে পেতে পারি এবং অ্যান্টিসিপেশন করতে পারি ঠিক কোথায় এন্ট্রি বা কোথায় এক্সিট নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি। তো এর অ্যাকচুয়াল এন্ট্রিটা কি হতে পারে, তো এখানে শিওর শর্ট এন্ট্রি বলে তো কিছু নেই। বারবারই দেখা গেছে যে শিওর শর্ট এন্ট্রি তখনই হয় যদি কোনো একটা জায়গাকে সে সেকেন্ড টাইম সাপোর্ট করে, সেকেন্ড টাইম রিঅ্যাকশান কিন্তু চাই। যেমন এই জায়গাটায় আমি দেখাচ্ছি, এই জায়গাতে এইখানে একটা যে কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন যদি হয়, এই পর্যন্ত গেছে প্রাইস ওপরের দিকে গেছে, কিন্তু হড়বড়িয়ে যদি এন্ট্রি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে নেমে চলে আসতে পারে, কেননা এটা ফলস ব্রেকআউট হতে পারে। তো ফলস ব্রেকআউট কিনা এটা বুঝবার জন্য কী করতে হবে, যাতে করে যে লাইনটাকে এটা ব্রেকআউট দেখিয়েছে, যে লাইনটাকে
ধরে এতক্ষণ যেটাকে রেজিস্ট্যান্স ধরে সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে প্রাইস ওপরের দিকে উঠেছিল, সেই রেজিস্ট্যান্স লাইনটাকে আবার সাপোর্ট হিসেবে নিয়ে ওটাতে রিঅ্যাক্ট করছে এবং রিঅ্যাক্ট করে প্রাইস যখন ওপরের দিকে যাবার চেষ্টা করছে, তো তখন এই রকম একটা প্রাইস লেভেলে আগে যেখানে হাই দেখিয়েছিল তার যদি যেখানে ব্রেক করছে সেই জায়গায় আমরা প্রপার এন্ট্রি নিতে পারি। এইখানে গিয়ে আমরা এই প্রাইসে গিয়ে একটা লং পজিশন নিতে পারি। তো লং পজিশন নিলে এই জায়গাতে দেখা যাচ্ছে আমাদের স্টপ লস আসছে এবং ওপরের দিকে এটা আসছে 1:1, এটাতে আসছে আমাদের টার্গেট। এখন টার্গেটটাকে যদি আমরা ট্রেল করতে থাকি তাহলে হয়তোবা আমরা আরও কিছু মুভমেন্ট নিতে পারি। ঠিক আছে, এই করে আমরা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। এই পর্যন্ত এইভাবেই কিন্তু নিতে হয়। তাহলে মেন যেটা বললাম যে প্রপার এন্ট্রি মানে হচ্ছে যে এক্স্যাক্ট কখন আমরা এন্ট্রি নেব। ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নে ব্রেকআউট ছাড়া কোনো এন্ট্রি নেই, এবং ব্রেকআউটে যখন আমরা এন্ট্রি নেব তখন এই ধরনের সেকেন্ড টাইম রিঅ্যাকশন ছাড়া আমরা কিন্তু এন্ট্রি নিতে পারছি না। সেকেন্ড টাইম রিঅ্যাকশন হলেই তবে আমাদের এন্ট্রি হতে পারে প্রত্যেক জায়গাতেই। মানে এখানেও বলি যে এইখানে একটা সাপোর্ট লাইন, তো এই যে লাইন এটা যে সাপোর্ট লাইন, তো তখনই বোঝা যাবে যে এখান থেকে প্রাইস মুভ করেছে উপরের দিকে। তো প্রাইস উপরের দিকে মুভ করবার পর এখান থেকে প্রাইস আবার ঘুরে এসে এই লাইনটাকে আবার সাপোর্ট হিসেবে রিঅ্যাক্ট করেছে, এবং রিঅ্যাক্ট করার পর যখন এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তো তখন এই জায়গাতে প্রাইস যখন যাচ্ছে তখনই কিন্তু আমরা এটাকে এন্ট্রি পয়েন্ট বলে ধরব। এখন বিতর্ক থাকতেই পারে, বিতর্কটা কোন জায়গায় সেটা বলে দিচ্ছি একেবারে। সেটা হলো যে এখানে তো এন্ট্রি নিয়ে নেওয়া হলো, নিয়ে নেওয়ার পরেও তো দেখা যাচ্ছে যে প্রাইস আবার নিচের দিকে নেমে এসেছে। তার মানে এইখানে যদি আমরা একটা লং পজিশন ক্রিয়েট করি এই জায়গাতে, এই ক্যান্ডেলেতে যদি আমরা একটা লং পজিশন ক্রিয়েট করি, তো তাহলেও তো এখানে স্টপ লস হিট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই স্টপ লস হিট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে, কিন্তু এখানে স্টপ লস কিন্তু প্রপার এই জায়গাতে হয়নি। প্রপার স্টপ লস কিন্তু এরকম জায়গায় হতো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা রিওয়ার্ড তো বেশি দূর পর্যন্ত নয়, রিওয়ার্ড হচ্ছে এর আগের লেভেলের ম্যাক্সিমাম এই জায়গা পর্যন্ত। কারণ কি না, এখানে তার একটা বাউন্ডারি লিমিট রয়েছে, এখানে একটা সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট কাজ করছে, কাজেই এই সেন্টিমেন্টটাকে সাপোর্ট করতে হবে। তাহলে এই পর্যন্ত ম্যাক্সিমাম আমরা প্রফিট পেতে পারি। তো এটা হয়তো ফুলফিল হয়ে যাবে, কিন্তু এখানে 1:1 টার্গেট আমরা পাবো না। একদম লাস্ট ক্যান্ডেলের লাস্ট মুভমেন্ট পর্যন্ত গিয়ে যদি ধরা যায় তবে শুধুমাত্র এখানে আমরা স্যাটিসফ্যাক্টরি পেতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার যে তবুও দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যদি সেকেন্ড টাইম রিঅ্যাকশানের পর আমরা এন্ট্রি নিই তাহলে কিন্তু বড় প্রাইস মুভমেন্ট হতে পারে। কিন্তু মার্কেটে কেউ বলতে পারে না যে সময় হতে পারে তারপরে যে আবার কোনো একটা বিগ প্লেয়ার এসে ট্রেডকে উল্টো দিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করবে না। যে এখানে তো সাপোর্ট নিয়ে আবার বেরিয়ে যাবার কথা ছিল, মানে এই লাইনটা যাবার কথা ছিল এখান থেকে, এই ক্যান্ডেলটার হবার কথা ছিল এই দিকে। তো এই দিকে প্রাইস মুভমেন্ট না করে প্রাইস কিন্তু আবার নিচের দিকে গেল, কারণ এই জায়গায় আবার অন্য প্লেয়াররা কাজ করেছে, যারা হাতে স্টক ছিল তারা কাজ করতে শুরু করেছে। তো এই রকম জায়গায় ভুলভাল এন্ট্রি নেওয়ার কোনো যুক্তিই নেই। তার কারণ হচ্ছে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও, এর আগের ভিডিওতে বলেছি যে প্রপার মাইন্ডসেট, যে অপরচুনিটিস আছে কিন্তু যতক্ষণ না রিস্ক রিওয়ার্ড রেশিও, এখানে আমার 9.45% রিস্ক আর 6.53% টার্গেট, তাও মানে অনেকটা জোর করে আমার টার্গেট আসছে কত 5.67 আর রিস্ক হলো 9.45। তো এই রকম একটা মানে উদ্ভট রেশিও 1:0.6, ঠিক আছে, 1:0.6 এইরকম রেশিওতে এরকম রিস্ক রিওয়ার্ড রেশিও যদি থাকে তাহলে কিন্তু মানে কোনোভাবেই আমরা এটা এন্ট্রি নিতে পারবো না এই জায়গায়। ঠিক আছে, তো তার থেকেও বড় কথা হচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে রেঞ্জ বাউন্ড কন্ডিশন রয়েছে। তো সেই রেঞ্জ বাউন্ড কন্ডিশনে, এটা তো পরিষ্কারই একটা রেঞ্জ বাউন্ড কন্ডিশন, তো
এখানে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে না, তবে কেউ যদি লং টার্মে এন্ট্রি নেয় তাহলে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিতে পারে। ঠিক আছে, কেউ কারোর কাছে হয়তো মনে হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট হবে, তো সেই জায়গায় এইখানে সাপোর্ট নিচ্ছে যখন, এখানে রিঅ্যাকশান করছে, তো রিঅ্যাকশান যখন করছে এরকম জায়গাতে এন্ট্রি কোথাও একটা নিয়ে নেওয়া যেতে পারে, তাহলে ডিপার এন্ট্রি হয়েছে। কারণ এই এন্ট্রিটাই যদি ঘুরে এসে এরকম জায়গায় হতো, এই ক্যান্ডেলে এন্ট্রি হতো, তাহলে তার স্টপ লস অনেক দূরে থাকতো, তো সেক্ষেত্রে অল্প পরিমাণ স্টপ লস তখন কিন্তু টার্গেট পাওয়া যেতে পারত, এবং দীর্ঘ সময়ের জন্য যখন থাকবে তখন বেশ অনেক কটা দিনের জন্য রাখা গেলে সে কিন্তু অনেকটা প্রাইস মুভমেন্ট ধরে নিতে পারে। এরকমভাবে কিন্তু করা যেতে পারে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু তার আগে ঠিক করে নিতে হবে যে নিজের মাইন্ডসেট, যে কতক্ষণ পর্যন্ত আমি ট্রেডে থাকবো আর কতক্ষণ পর্যন্ত আমরা ট্রেডে থাকবো না। তো যাই হোক, এটা তো গেল ব্রেকআউটের ব্যাপার। ব্রেকআউট থেকে আমরা কিভাবে প্রপার এন্ট্রি নিতে পারি। লস তো দুই একবার হবেই, স্টপ লসটা দেওয়া হয় এটা হিট করবার জন্যে। ইনস্টিটিউশনাল যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে তাদেরও লস যায়, সুতরাং ছোট ট্রেডারদের তো লস যেতেই পারে, কিন্তু নিজের যেন একটা মানে প্রপার গাইডলাইন থাকে, প্রপার একটা মোটো থাকে, একটা ফিলোসফি থাকে, যে এই রকমভাবে যদি রিঅ্যাকশন মার্কেট করে তাহলে আমি এন্ট্রি নেব। আর অ্যাকচুয়াল এক্সিট যদি আমাদেরকে খুঁজতে হয়, অ্যাকচুয়াল এক্সিট তো তাহলে 921 যেখানে ধরা যাক এই জায়গায় আমরা এন্ট্রি নিয়েছি, আর 921 যখন এখানে ক্রস ওভার দেখাচ্ছে তখন আমরা বেরিয়ে চলে আসছি। তো এক্সিটের জন্য একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকবে, এন্ট্রির জন্য একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকবে, এবং সেইগুলোই ডিসিপ্লিনড ওয়েতে মানে ট্রেড করা। তো এবার এইটাকে আমি যে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, এটাকে আমরা স্পট করব কিভাবে। এটাকে স্পট করতে গেলে ডে বাই ডে কোনো একটা কোম্পানির চার্টকে ফলো আপ করতে হবে, এবং তার মুভমেন্টটাকে লক্ষ্য করে আমাকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে, এবং ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন কিনা সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আবার একবার বলি যে এইখানে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন মানে অ্যাকুমুলেশন বোঝাতে পারে। অ্যাকুমুলেশন মানে হচ্ছে বিল্ড আপ করছে, পজিশন বিল্ড আপ করছে কোনো বিগ প্লেয়ার্স, মানে ট্রেডাররা পজিশন বিল্ড আপ করছে, স্টকের সংখ্যাটা বাড়াচ্ছে নিজেদের কাছে। তো তারা অনেক টাকার অফার যেহেতু দিচ্ছে, সেই জন্য কী করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে, কখনো এই প্রাইসে, কখনো এই প্রাইসে, কখনো এই প্রাইসে, মানে এখান থেকে এত বড় একটা প্রাইস রেঞ্জ, এই পুরো প্রাইস রেঞ্জটাতে মানে অনেক ভলিউমকে তারা এখানে ডিস্ট্রিবিউট করেছে এইভাবে। তো যেহেতু এই ধরনের বড় একটা প্রাইস রেঞ্জে মুভমেন্ট দেখা যাচ্ছে, তখন কিন্তু আবার প্রফিট আসতে পারে বা ব্রেকআউট আসতে পারে ভেবে ছোটো ট্রেডাররা এন্ট্রি নিয়েছে, এবং মার্কেট কিন্তু ওপরের দিকে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে যেমন ছোট ট্রেডারদেরও এন্ট্রি রয়েছে, এখানে বিগ প্লেয়ারদেরও পরিষ্কার একদম পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এইখানে যে বড় প্লেয়ার এখানে ঢুকে গেছে। তো তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রাইস রেঞ্জের মধ্যে অর্ডারটাকে প্লেস করছে, এবং প্লেস করে তাদের পজিশন বিল্ড আপ করছে। আবার যারা পজিশন বিল্ড আপ করছে, তখন কখনও দেখা যাচ্ছে এইখানে শর্ট সেলিং হচ্ছে, কখনও প্রফিট বুকিং হচ্ছে, হ্যাঁ, কখনও প্রাইসটাকে জোর করে আরও নিচের প্রাইসে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা অর্ডার দিয়েছিল তারা এবার প্রাইসটাকে জোর করে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে আবার কম পয়সাতে এটাকে অ্যাকুমুলেট করার চেষ্টা করছে। এই রকম নানা রকমের ঘটনা ঘটতে পারে। তার মানে কখনও এটা অ্যাকুমুলেশন হচ্ছে, কটা স্টেজে অ্যাকুমুলেশন হবে সেটা প্রেডিক্টেবল নয়, কটা স্টেজে ডিস্ট্রিবিউশন হবে সেটা প্রেডিক্টেবল নয়। অ্যাকচুয়ালি তাহলে প্রেডিক্টেবলটা কি? প্রেডিক্টেবল হলো যে যদি আমরা লোয়ার রেঞ্জে এটা আপ যাবে, এটা অ্যান্টিসিপেট করে যদি কেউ লোয়ার রেঞ্জে এন্ট্রি নেয়, তাহলে সে অনেক বড় প্রাইস মুভমেন্ট পেতে পারে। আর নয়তো যদি সেফ থাকতে হয়, যে ট্রেডে আমি সেফ ট্রেড করব কিভাবে, এটাকে যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে কিন্তু সব থেকে বেটার হলো যে যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট আসছে ততক্ষণ পর্যন্ত যে ট্রায়াঙ্গুলার প্যাটার্নটা আমরা ফর্ম করেছি সেটার যতক্ষণ না ব্রেকআউট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো ট্রেড করব না। এইভাবেই কিন্তু আমরা ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন যত জনপ্রিয় এবং যত মানে তার সিগনিফিক্যান্সই থাক না কেন, আমরা কিন্তু কখনোই ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নে হড়বড়ি করে ট্রেড নিতে যাব না। তো আজকে
যেটুকু বললাম সেটুকু আশা করি ক্লিয়ার বুঝতে পারা গেছে। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।